হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অঙ্কে যে 9 নম্বর সেট আছে, বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল আর চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠ এর 6-এর 3 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো। তো এটা হলো পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে 1 থেকে 6-এর 2 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ডিসক্রিপশনে গিয়ে সেখান থেকে ভিডিওটি দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো 6-এর 3 দাগে আছে, এই পর্যন্ত করা আছে আগের ভিডিওতে, তোমরা আগের ভিডিও দেখো। আর 3 দাগ থেকে করা আছে, 3 দাগে আছে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 অংশ এবং 1/2 অংশে ফলের রস ছিল। পাত্র দুটি অবশিষ্টাংশ জল পূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢালা হলো। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণে অনুপাত কত হবে? তাহলে এখানে দুটো পাত্র, প্রথম পাত্র ও দ্বিতীয় পাত্র। এটা প্রথম পাত্রে ফলের রস 1/3 অংশ। প্রথম পাত্রে ফলের রস থাকে সমান 1/3 অংশ, ও জল ঢালা হয় সমান 1 - 1/3। বাকি অংশটা জল ঢালতে হচ্ছে, তাহলে এটা হবে 3/3, 3 থেকে 1 বিয়োগ, অর্থাৎ 2/3 অংশ। বা অন্যভাবে আমরা বলতে পারি যে 3 ভাগের 1 ভাগ যদি ফলের রস থাকে, তাহলে 3 ভাগের 2 ভাগ নিশ্চয়ই জল আছে। এভাবে আমরা বিয়োগটা করতে পারি। এবার দ্বিতীয় পাত্রে ফলের রস থাকে এটা 1/2 অংশ, ও জল ঢালা হয় সমান 1 - 1/2 অংশ, সমান 2/2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 1/2 অংশ। এবার পাত্র দুটি অবশিষ্টাংশ জল ঢেলে একটা নতুন পাত্রে ঢালা হলো, তাহলে মোট ফলের রসের মোট অংশ, নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত সমান। তাহলে প্রথম পাত্রে ফলের রস 1/3 অংশ, দ্বিতীয় পাত্রে ফলের রস 1/2 অংশ। তাহলে এই দুটো যোগ করব, = প্রথম পাত্রে জল 2/3 অংশ, দ্বিতীয় পাত্রে জল 1/2 অংশ। তাহলে ফলের রস যোগ করলাম, জল যোগ করলাম, মাঝখানে = দিলাম, অর্থাৎ অনুপাত করছি। 3 × 2 = 6, লসাগু 6, 3 দিয়ে 6কে ভাগ করলে 2 পাই, 2 × 1 = 2, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 1কে গুণ, 3 × 1 = 3। এখানে 3 × 2 = 6 লসাগু, 3 দিয়ে 6কে ভাগ করলে 2 পাই, 2 এর সাথে 2 গুণ, তাহলে 2 × 2 = 4, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 1কে গুণ, 3 × 1 = 3, সমান 5/6 = 7/6। তাহলে সরল অনুপাতে পরিণত করতে গেলে 6 আর 6 এর লসাগু করতে হবে, সেটা 6 হয়, সেই জন্য একে 6 দিয়ে গুণ করলাম, আর 7-এর 6 তাকে 6 দিয়ে গুণ করলাম, 6 কেটে যাচ্ছে, তাহলে সমান 5:7। 4 দাগে আছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2 × 1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে, তাহলে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে আমি কতগুলি তাঁত লাগবে, আগে হস্তচালিত তাঁত কতগুলি লাগবে সেটা বের করব, তারপরে সেখান থেকে এই সম্পর্কটা ব্যবহার করে যন্ত্রচালিত তাঁতের সংখ্যা বের করবো। তাহলে প্রথম কাজ হবে হস্তচালিত তাঁতের সংখ্যা বের করা। তো তার জন্য লিখতে হবে গণিতের ভাষায়, সমস্যাটি হলো গণিতের ভাষায়
সমস্যাটি হলো, তাহলে এখানে কি আছে, এখানে 12টি হস্তচালিত তাঁত, তাহলে হস্তচালিত তাঁত তাঁতের সংখ্যা, তাহলে কাপড়ের পরিমাণ, এটা মিটারে, তারপরে সময়টা হবে দিনে। তো এখানে আছে 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার কাপড় বুনতে পারে 18 দিনে, তাহলে 2700 মিটার দৈর্ঘ্যের 2700 মিটার দৈর্ঘ্যে কাপড় বুনতে হবে, 15 দিনে বুনতে হবে তাও আবার, তাহলে কটি হস্তচালিত তাঁতের প্রয়োজন। তো এখানে কি করব, এখানে হস্তচালিত তাঁতের সঙ্গে কাপড় এবং হস্তচালিত তাঁতের সঙ্গে সময়ের সম্পর্ক জেনে নিয়ে সেখান থেকে ত্রৈরাশিক পদ্ধতিতে এখানে একটা ভগ্নাংশ পাবো, এখানে একটা ভগ্নাংশ পাবো, সেই ভগ্নাংশ দিয়ে এই 12কে গুণ করব। তাহলে সম্পর্কটা আগে দেখে নিই, হস্তচালিত তাঁতের সঙ্গে কাপড়ি পরিমাণের সরল সম্পর্ক হবে, কারণ কাপড়ের পরিমাণ বাড়লে তাঁত বেশি করে লাগবে। তাহলে এখানে লিখব কি, হস্তচালিত তাঁতের সংখ্যার সাথে কাপড়ের পরিমাণের সরল সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হলো এখানে দেখো কাপড়ের পরিমাণ বেড়ে গেছে, তাহলে ভগ্নাংশটা একের চেয়ে বড় হবে, 2700/1080 এটা ভগ্নাংশ। এরপরে এর সাথে সময়, তাঁত যদি বেশি হয় সময় কিন্তু একই পরিমাণ কাপড় বুনতে সময় কম লাগবে, অর্থাৎ হস্তচালিত তাঁতের সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। আবার হস্তচালিত তাঁতের সংখ্যার সাথে সময়ের বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হলো এখানে দেখো হস্তচালিত তাঁতের সঙ্গে সময়ের বিপরীত সম্পর্ক, সময় যেহেতু কমে গেছে তাহলে তাঁত বাড়বে, অর্থাৎ তাঁত বেশি লাগবে, সেই জন্য ভগ্নাংশটা একের চেয়ে বড় হবে, বড় সংখ্যাটা আগে নেব, ছোট সংখ্যাটা পরে নেব, অর্থাৎ 18/15 এটা হবে। তাহলে এখন আমরা হস্তচালিত তাঁতের সংখ্যা বলতে পারি 12-র সাথে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ গুণ করব, অতএব হস্তচালিত তাঁতের সংখ্যা সমান 12 লিখলাম, তারপরে এটা প্রথম ভগ্নাংশ আর এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। তো 12 × 1 = 12, 9 × 108, শূন্যটা বসিয়ে দিলাম, 18 × 1 = 18, 5 × 18 = 90, তারপরে এখানে 3 দিয়ে কাটাকুটি করব, 3 × 5 = 15, এটা 3 × 9 = 27, 9 মানে 900, 5 × 5 = 25 দিয়ে 900-কে ভাগ করতে হবে, 3 × 25 = 75, 5 হাতে 1, 8, 1, 0, 6 × 25 = 150,
সমান, তো 900 বাই 5 5 25 সমান 36। তাহলে 36টি হস্তচালিত তাঁত দরকার। এখন প্রশ্ন ছিল যে কটা যন্ত্রচালিত তাঁত লাগবে। তাহলে 36টি হস্তচালিত তাঁত কয়টি যন্ত্রচালিত তাঁতের সমান কাজ করে দেখে নিই। তাহলে লিখব যে 2 পূর্ণ 1 4টি, 4 2 8 9 সমান 9 4টি হস্তচালিত তাঁত সমান একটি যন্ত্রচালিত তাঁত। একটি হস্তচালিত তাঁত সমান 1/9 4টি যন্ত্রচালিত তাঁত। এবার 36টি হস্তচালিত তাঁত সমান 1 × 36/9 4টি যন্ত্রচালিত তাঁত। তো এখানে 36 লিখলাম, 9/4কে উল্টে লিখতে হবে, এটা 4 নং 36 4 4 4 16 সমান 16টি। তাহলে যন্ত্রচালিত তাঁত লাগবে এই 16টি। 5 দাগে আছে সুদীপা একটি পাত্রে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। এই শরবতের কত অংশ তুলে নিয়ে সম পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত 1:2 হবে, হিসাব করো। তাহলে এখানে মনে করি শরবতের x অংশ তুলে নিয়ে তার স্থলে সম পরিমাণ জল ঢালতে হবে। মনে করি তাহলে এক প্রকার শরবত তৈরি করেছে। আচ্ছা, মনে করি শরবতের x অংশ তোলা হয়েছে। তাহলে প্রথমে শরবতের সিরাপ ইস্টু জল, সিরাপ ইস্টু জল সমান 3:1। অতএব সিরাপের পরিমাণ সমান 3 আর 3 × 4 3/4 অংশ, ও জলের পরিমাণ সমান 1/4 অংশ। তাহলে x অংশ শরবতে সিরাপের পরিমাণ তিনের 4 অংশ, তার সাথে x গুণ করব, সমান 3x/4 অংশ, ও জলের পরিমাণ সমান, জল আছে 1/4, তাহলে 1 × x/4 অংশ সমান x/4 অংশ। তাহলে নতুন শরবতে সিরাপের পরিমাণ সমান, সিরাপ প্রথম ছিল 3/4 অংশ, তুলে নেওয়া হয়েছে 3x/4 অংশ। তাহলে এটা বিয়োগ করব, সমান 4 লসাগু, ওপরে হবে 3 - 3x অংশ, ও জলের পরিমাণ সমান 1/4 অংশ প্রথম জল ছিল, জল তুলে নেওয়া হয়েছে x/4 অংশ, প্লাস সমপরিমাণ জল ঢালা হয়েছে। তাহলে এত অংশ হবে সমান, এটা 4 লসাগু, উপরে হবে 1 - x প্লাস 4x অংশ সমান 1 + 3x/4 অংশ। তাহলে এই দুইয়ের অনুপাত, এই সিরাপ ও জলের অনুপাত, বর্তমান অনুপাত আছে 1:2। তাহলে প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে 3 মাইনাস 3x বাই 4 ইজ টু জল হবে 1 প্লাস 3x বাই 4, এটা সমান আছে 1:2। এখান থেকে x এর মান বের করতে হবে। তাহলে 3 মাইনাস 3x বাই 4 ইজ টু মানে ভাগ আমরা জানি, তাহলে ভাগকে গুণ চিহ্ন করলে পরের ভগ্নাংশটা উল্টে লিখতে হবে, সমান 1/2, 4 4 কেটে দিলাম। তো উপরে থাকছে 3 মাইনাস 3x, নিচে থাকছে 1 প্লাস 3x, তাহলে বজ্রগুণ করলে পাই 1 দিয়ে 1 প্লাস 3xকে গুণ করলে 1 প্লাস 3x হবে, সমান 2 দিয়ে 3 মাইনাস 3xকে গুণ করলে 6 মাইনাস 6x, তাহলে 3x হলো 6x, বাদিকে আনলে প্লাস 6x সমান 6 আছে, আর 1কে ডান দিকে নিয়ে গেলে মাইনাস 1, তাহলে 9x সমান 5 বা x সমান 5/9। তাহলে অতএব শরবতের 5/9 অংশ তোলা হয়েছে। কোনো একটি কাজ রমা ও রোহিত 20 দিনে, রোহিত ও জোসেফ 15 দিনে এবং রমা ও জোসেফ 20 দিনে করতে পারে। ওরা তিনজনে একত্রে কাজটি কত দিনে শেষ করবে? রমা, রোহিত ও জোসেফ প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কত দিনে কাজটি করতে পারবে হিসাব করি। তাহলে সমগ্র কাজটি এক অংশ ধরে নেব, কারণ মোট কাজটি সবসময় এক অংশই হয়। তো 6 তাহলে সমগ্র কাজটি বা সমগ্র কাজ সমান এক অংশ। তো এখানে প্রথমে রমা প্লাস রোহিত, রমা প্লাস রোহিত 20 দিনে কাজ করে, 20 দিনে সমগ্র কাজ করে, তাহলে লিখব 20 দিনে কাজ করে সমান এক অংশ। তাহলে 1 দিনে কাজ করে সমান 1/20 অংশ। এটা হলো রমা রোহিত। তারপর আছে রোহিত ও জোসেফ, রোহিত প্লাস জোসেফ 15 দিনে, তাহলে 15 দিনে কাজ করে সমান এক অংশ। 1 দিনে কাজ করে সমান 1/15 অংশ। আর রমা ও জোসেফ, রমা প্লাস জোসেফ 20 দিনে কাজ করে সমান এক অংশ। আর 1 দিনে কাজ করে সমান 1/20 অংশ। তো তিনজন একসাথে কত কাজ করে সেটা বের করতে গেলে এই রমা রোহিত, রোহিত জোসেফ আর রমা জোসেফ এই তিনটে যোগ করতে হবে। তাহলে যোগ করলে রমা দুবার আসছে, রোহিত দুবার আসছে, জোসেফ দুবার আসছে। তাহলে অতএব 2 ইন্টু রমা প্লাস রোহিত প্লাস জোসেফ 1 দিনে কাজ করে সমান প্রথম 1-এর 20, 1-এর 15 প্লাস 1-এর 20 অংশ সমান 20, 15, 20 এর লসাগু করতে হবে। তাহলে এখানে 2 দুগুণ 4, 4 5 20, 3 গুণ 60, 60 লসাগু। 20 দিয়ে 60কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 1কে গুণ, 3 1কে 3। 15 দিয়ে 60কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে 1কে গুণ, 4 1কে 4। 20 দিয়ে 60কে ভাগ করলে 3, 3 1কে 3 অংশ সমান, এটা হলো 10
ওপর পাটটা বাই 60 অংশ 1/6 সমান 1/6 অংশ। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু রমা প্লাস রোহিত প্লাস জোসেফ। তাহলে অতএব রমা প্লাস রোহিত প্লাস জোসেফ তাহলে এখানে 2 ছিল, তখন এটা 1/6 অংশ হচ্ছিল। তাহলে একদিনে কাজ করে সমান 1/6, আর এই 2টা নিচে হবে অংশ সমান 1/12 অংশ। তাহলে প্রথম প্রশ্ন আছে 3 জন একসাথে কাজ করলে কাজটি কতদিনে শেষ হবে। অতএব 3 জনে 1/12 অংশ কাজ করে, সমান 1 দিনে। তাহলে 1 অংশ কাজ করবে সমান 1/12 দিনে সমান 12 দিনে। তাহলে 3 জন একসঙ্গে কাজ করলে 12 দিনে কাজ শেষ হয়। তাহলে এবার আমাকে বের করতে হবে রমা একা কত, রোহিত একা কত দিনে এবং জোসেফ একা কত দিনে কাজটি করতে পারবে। তো 3 জন মিলে 1/12, এটা প্রথমে লিখে নেব। রমা প্লাস রোহিত প্লাস জোসেফ একদিনে কাজ করে সমান 1/12 অংশ। আমার প্রথম রমা বের করতে হবে, তাহলে রোহিত এবং জোসেফ এর নিচে লিখব রোহিত এবং জোসেফ, এটা হবে 1/15 দিনে। রোহিত প্লাস জোসেফ একদিনে কাজ করে সমান 1/15 অংশ। বিয়োগ করে পাই তাহলে বিয়োগ করলে রোহিত কেটে দেব, জোসেফ কেটে দেব, আর অংশটা জাস্ট তাহলে রমা একদিনে কাজ করে সমান 1/12, তার থেকে বিয়োগ করছি 1/15 অংশ। তাহলে 12 আর 15 এর লসাগু 60, 5 12 60, 5 4 15 60, 4 সমান 1/60 অংশ। তাহলে রমা করবে 60 দিনে। রমা 1/60 অংশ কাজ করে একদিনে। 1 অংশ কাজ করে 1/60 দিনে, সময়টা 60 দিনে হবে। তাহলে রমা হলো। এরপরে রোহিতের বের করব, তাহলে 3টে আগে লিখে নিই। রোহিত একা একদিনে কাজ করে 3 জন মিলে হচ্ছিল 1/12 অংশ। তার থেকে আমি যেহেতু রোহিতেরটা বের করছি, তাহলে এখানে রোহিত আছে, এটা নেব না, এখানে রোহিত আছে, নেব না, এখানে রোহিত নেই, তাহলে এই 1/20 অংশ বিয়োগ করব। 1/12 থেকে 1/20 অংশ বিয়োগ করব। 12 আর 20 লসাগু 60, 5 12 60, 5 3 20 60, 3 অংশ সমান 2/60 অংশ, কাটাকুটি করলে 1/30 সমান 1/30 অংশ। তাহলে রোহিত 1 অংশ কাজ করে, অর্থাৎ মোট কাজটা করবে, এটা হবে 1/30, অর্থাৎ 30 দিনে হবে। তাহলে রমা হলো, রোহিত হলো। এরপরে আছে জোসেফ একা একদিনে কাজ করে সমান 1/12 3 জন মিলে। তাহলে এখানে যেখানে জোসেফ নেই, এখানে রমা রোহিত জোসেফ নেই, এখানে জোসেফ আছে, এখানে জোসেফ আছে, তাহলে
এই রমা রোহিত যেখানে আছে অর্থাৎ 1-এর 20টা বিয়োগ করব। রমার সাথে রমা, রোহিতের সাথে রোহিত বিয়োগ হয়ে কেবল জোসেফ থাকবে। এখানে লিখবে 1-এর 20 অংশ, তো এটা 1-এর 20 ছিল, এটা 1-এর 20, তাহলে এটা হবে 1 সমান 1/30। তাহলে জোসেফ একা 1 অংশ কাজ করে, এটা হবে 30 দিনে। তাহলে কি হলো, 3 জন একসাথে কাজ করলে মোট কাজ করবে, 3 জন একসাথে কাজ করলে মোট কাজ করবে এই 12 দিনে। তারপরে রমা একা কাজ করলে মোট কাজ করবে 60 দিনে, রোহিত একা কাজ করলে মোট কাজ করবে 30 দিনে, আর জোসেফ একা কাজ করলে মোট কাজ করবে এই 30 দিনে। এখানে পরবর্তী অঙ্ক আছে, প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে। এটা 93 পৃষ্ঠা, তোমাদের অঙ্কের বইতে 93 পৃষ্ঠা 6 নম্বর উপপাদ্য আছে, ওটা ওখান থেকে করে নেবে। পরেরটা আছে 75 পৃষ্ঠা 1 নম্বর উপপাদ্য, তারপরেরটা আছে 153 পৃষ্ঠা 9 নম্বর উপপাদ্য, এগুলো তোমরা বই থেকেই করে নাও। তো এরপরে আছে 8-এর দাগ, প্রমাণ করো একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান। এটা আমি এখানে প্রমাণ করব। 8-এর 1, তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এর ভূমিকে উভয় দিকে বর্ধিত করলাম, তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান প্রমাণ করতে হবে। এই সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহুটার এই বাহুটা পরপর সমান, তাহলে এটা পি, এটা কিউ নাম দিলাম। তাহলে কি হলো, তাহলে এই এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ ধরলাম, তাহলে এখানে লিখতে হবে ধরা যাক এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি, বিসি ভূমিকে উভয় দিকে পি ও কিউ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আচ্ছা, এটা এবার লিখব প্রামাণ্য, যেটা প্রমাণ করতে হবে। প্রামাণ্য হচ্ছে এ বি পি কোণ এবিপি সমান কোণ এ সি কিউ, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে শুরু করি, কোনো অঙ্কন করার দরকার নেই, কারণ এই ছবি দিয়েই প্রমাণ হবে, সুতরাং এখানে অঙ্কন আলাদা করে কিছু লিখছি না, যেহেতু অঙ্কন করার দরকার নেই। তাহলে এই বহিঃস্থ কোণ দুটি পরপর সমান প্রমাণ করতে হবে। তাহলে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি ত্রিভুজ এর এবি সমান এসি, অতএব এই কোণটা এর নাম এবিসি, কোণ এবিসি সমান কোণ এসিবি, এবিসি সমান এসিবি। আচ্ছা, তাহলে আবার পিবিসি, এটা একটা সরল কোণ, এই দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, তাহলে লিখবো আবার পিবিসি সমান সরল কোণ সমান 180 ডিগ্রি, অতএব পিবিসি কোণটা দুটো কোণের যোগফল, একটা এবিপি আর একটা এবিসি, অতএব কোণ এবিপি প্লাস কোণ এবিসি সমান 180 ডিগ্রি। তাহলে এটা পেলাম। এরপরে যদি এই সাইডটা দেখি, এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এই সাইডটা যদি দেখি, তাহলে এই কোণটা সরল কোণ, আবার কোণ কিউসিবি
সমান 180 ডিগ্রি। অতএব এই যে এই কোণের মধ্যে আছে এসিবি আর এসিকিউ, কোণ এসিবি প্লাস কোণ এসিকিউ সমান 180 ডিগ্রি। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ যদি তুলনা করি, ডান দিকে 180 ডিগ্রি আছে, তাহলে এর বাদিক আর এর বাদিক পরপর সমান হবে। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই এটা আছে এবিপি প্লাস এবিসি, এবিপি প্লাস কোণ এবিসি সমান কোণ এসিবি প্লাস কোণ এসিকিউ। তো এখানে দেখো, এখানে আমরা জানি এবিসি আর এসিবি পরপর সমান, তাহলে কোণ এবিপি প্লাস এবিসিটা এসিবির সাথে সমান, তাহলে এখানে আমি কোণ এসিবি লিখতে পারি এবিসি জায়গাতে, সমান কোণ এসিবি প্লাস কোণ এসিকিউ। যেহেতু কোণ এবিসি সমান কোণ এসিবি, এটা লিখে দিলাম যে এটা সমান, আমি এটা বসিয়েছি। তাহলে উভয় দিকে সেম কোণ আছে, কেটে দিলাম, তাহলে পেলাম কোণ এবিপি সমান কোণ এসিবি। তাহলে এখানে প্রামাণ্য দেখো, এবিপি সমান এসিবি প্রমাণ করা ছিল, আমি এখানে প্রমাণ করে দেখালাম, তাহলে এখানে লিখব প্রমাণিত। এরপরে অথবা ত্রিভুজ এবিসি এর বিএসি কোণ 90 ডিগ্রি, বিসিএ কোণ 30 ডিগ্রি হলে প্রমাণ করে বি সমান হাফ বিসি। তাহলে এটা 8-এর অথবা। তো এখানে একটা 90 ডিগ্রি কোণ আছে, সুতরাং এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা মোটামুটি এরকম হবে। আর এখানে কোণ বিএসি এটা 90 ডিগ্রি, তাহলে এ এখানে, বি এখানে এবং সি এখানে, এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, তারপরে কোণ বিসিএ এটা আছে 30 ডিগ্রি, কোণ বিসিএ এই কোণটা 30 ডিগ্রি বলা আছে। আর প্রমাণ করো এবি সমান হাফ বিসি, এই এবিটা বিসি এর হাফ, সেটা প্রমাণ করতে হবে। তাহলে বিসি এর মধ্যবিন্দু, এক কাজ করি, বিসি এর মধ্যবিন্দুর সাথে এ বিন্দু যোগ করি। তাহলে তাই যদি হয় যে বিসি এর মধ্যবিন্দুর সাথে এ বিন্দু যোগ করলাম, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে বিসি এর মধ্যবিন্দু পিএ পিবি আর পিসি পরপর কিন্তু সমান হয়, পিএ পিবি আর পিসি। তাহলে ত্রিভুজ এ বি সি এর অতিভুজ বিসি এর মধ্যবিন্দু পি। তাহলে অতএব এপি সমান বিপি সমান সিপি, এপি বিপি আর সিপি পরপর সমান হবে। এখন এই কোণটা 30 ডিগ্রি আছে, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই বাহু আর এই বাহু পরপর সমান, তাহলে এই কোণটাও 30 ডিগ্রি। তাহলে কোণ না, এখানে ত্রিভুজটা দেখাই, ত্রিভুজ এপিসি এর সিপি সমান এপি, অতএব এই কোণটা, এর নাম পিএসি, কোণ পিএসি সমান, এই বাহু আর এই বাহু সমান যখন, এই দুটো কোণ পরপর সমান হবে, এর নাম পিসিএ। তাহলে এটা আবার 30 ডিগ্রি ছিল, তাহলে এই কোণ 30 ডিগ্রি করে, এটা 30 ডিগ্রি, আবার এটা 30 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে এই ত্রিভুজের একটা বহিস্থ কোণ, এর মান হবে বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। এই কোণটা হচ্ছে, এর নাম এপিবি, কোণ এপিবি হলো ত্রিভুজ এপিসি এর বহিস্থ কোণ। অতএব কোণ এপিবি সমান এই 30 ডিগ্রি আর এই 30 ডিগ্রি লিখে দিলাম, 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি।
তাহলে এই ত্রিভুজে ঢুকে পড়লাম, এটা হচ্ছে 60 ডিগ্রি। আবার এই বাহু আর এই বাহু পরপর সমান, অতএব ত্রিভুজ এবিপি, ত্রিভুজ এবিপি এর এপি এবং বিপি পরপর সমান, কারণ এখানেই বলা হয়েছে এই যে এপি আর বিপি পরপর সমান, তাহলে এই কোণ এবং এই কোণ সমান হবে। এই কোণের নাম পিএবি আর এই কোণের নাম পিবিএ। অতএব কোণ পিএবি সমান কোণ পিবিএ সমান, তাহলে এই দুটো কোণ পরপর সমান, এটা আবার 60 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ হবে 100, টোটাল 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করতে হবে। 180 ডিগ্রি থেকে ওপরের 60 ডিগ্রি বিয়োগ করে দিলাম, বিয়োগ করে তাকে 2 ভাগে ভাগ, অর্থাৎ 120 ডিগ্রি তাকে 2 ভাগে ভাগ, অর্থাৎ এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ বি পি এর প্রতিটি কোণ বা প্রতিটি কোণের মান সমান 60 ডিগ্রি। অতএব এটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ তখন আমরা বলতে পারি অতএব এবি সমান এপি সমান বিপি, এবি সমান এপি সমান বিপি। এখন আমাদের প্রমাণ করা ছিল কি, এখানে প্রমাণ করা ছিল যে এবি সমান হাফ বিসি। তাহলে দেখো এই এবিটা বিপির সাথে সমান, আবার দেখো বিপিটা এই বিসি এর হাফ, তাহলে বিপি যেটা আছে এটা আমরা লিখতে পারি বিসি এর হাফ। অতএব এবি সমান হাফ বিসি, এখানে লিখতে হবে প্রমাণিত। আটের 2 না, 8-এর 1 ছিল, এবার 2। 8-এর 2তে আছে চিত্রে পিওআর এবং কিউওএস এর সমষ্টি 100 ডিগ্রি, পিওএস এবং কিউএস ও কিউওআর এর পরিমাপ লেখো। পিওআর, আচ্ছা ছবিটা আমি নিজের খাতায় আঁকি, তারপরে বুঝতে সুবিধা হবে। তাহলে এরকম একটা ছবি দেওয়া আছে, যার এখানে পি ও কিউ, তারপরে এখানে আর, এখানে এস। তো পিওআর অর্থাৎ এই কোণটা, প্লাস কিউওএস অর্থাৎ এই কোণটা, এই দুটো কোণের যোগফল দেওয়া আছে 100 ডিগ্রি। কোণ পিওআর প্লাস কোণ কিউওএস সমান 100 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো পরপর সমান হয়, একান্তর কোণ। আবার না, এরা একান্তর কোণ না, এরা বিপ্রতীপ কোণ। কোণ পিওআর সমান বিপ্রতীপ কোণ কিউওএস, এরা পরস্পর বিপ্রতীপ কোণগুলি পরপর সমান। এবার তাহলে প্রত্যেকে কত করে এই 100 ডিগ্রিকে 2 ভাগে ভাগ করতে হবে, একটা 50 ডিগ্রি করে। এখন পিওএস কোণের মান বের করতে হবে। পিওএস একটু পরে বের করছি। তাহলে এটা পেয়ে গেলাম 50 ডিগ্রি, এটা পেয়ে গেলাম 50 ডিগ্রি। এবার পাশাপাশি দুটো কোণ, এটা সরল কোণ, তাহলে এই কোণ মিলে 180 ডিগ্রি। আবার পিওআর প্লাস পিওএস সমান 180 ডিগ্রি। অতএব পিওআর যেটা আছে, পিওআর এটা বেরিয়েছিল 50 ডিগ্রি। 50 ডিগ্রি প্লাস কোণ পিওএস সমান 180 ডিগ্রি। অতএব পিওএস সমান 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান 130 ডিগ্রি। আচ্ছা, তাহলে পিওএস কিউএস কিউআর, পিওএস পিওএস কিউএস আর কিউওআর এই কোণটাও বের করতে হবে। এই কোণটা আর এই কোণটা পরপর সমান, পিওএস এবং কিউওআর পরপর সমান। তাহলে পিওএস কিউআর পরপর সমান, তাহলে সমান লিখব কি বিপ্রতীপ কোণ, পিওএসটা বিপ্রতীপ কোণ কিউওআর এর সাথে সমান। বিপ্রতীপ কোণ কিউওআর, তাহলে কি পেলাম? অতএব পেলাম এখানে যে কোণগুলো মান বের করতে হবে, পিওএস সমান 130 ডিগ্রি
কমা তারপর আছে QoS, QoS এটা হচ্ছে 50 ডিগ্রি, আর POS এটা 130 ডিগ্রি ছিল। তারপরে আছে QOR, এর বিপরীত অর্থাৎ এটা 130 ডিগ্রি। ব্যাস, এই তিনটে কোণের মান বের করার ছিল। তারপরে 2 অথবা আছে চিত্রে AB সমান AC, আর কোণ ACD সমান 110 ডিগ্রি, ABC ত্রিভুজের কোণগুলির পরিমাপ লেখো। তাহলে এরকম একটা ছবি আমরা এঁকে নেব খাতায়, 8-2 অথবা। ছবিটা এঁকে নিলাম, এর নাম A, এখানে B, এখানে C, BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে এই কোণটা আছে 110 ডিগ্রি, আর প্রশ্নের মধ্যে বলা আছে যে AB সমান AC, এটা বলা আছে। তো AB সমান AC, সেই জন্য আমরা লিখতে পারি এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা না ABC, অতএব কোণ ABC সমান কোণ ACB, ABC সমান ACB। আবার এই ACB কোণ, তাহলে আবার দেখো এটা একটা সরল কোণ, এই কোণটা আর এই কোণটা মিলে 180 ডিগ্রি হবে, এই টোটাল কোণটা, এর নাম ACB। আচ্ছা, সরল কোণটার নাম BCD, এটা সরল কোণ, কোণ BCD সমান সরল কোণ সমান 180 ডিগ্রি। আর এই 180 ডিগ্রি কোণটা এদিকে ACB আছে আর এদিকে আছে ACD, সমান কোণ ACB প্লাস কোণ ACD, এটা আছে। এখানে দেখো ACD এর মান 100 ডিগ্রি, তাহলে লিখব অতএব ACB প্লাস ACD মানে 110 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কোণ ACB পাচ্ছি 180 ডিগ্রি, তার থেকে এই 110 ডিগ্রি বিয়োগ করতে হবে, তাহলে পাবো 70 ডিগ্রি। ACB এই কোণটা পেলাম 70 ডিগ্রি, তাহলে এই কোণটা সমান, তাহলে এই কোণটাও 70 ডিগ্রি, অতএব কোণ ABC এটা ছিল কোণ ACBর সাথে সমান, আর ACBটা 70 ডিগ্রি বেরিয়েছে, তাহলে এটাও 70 ডিগ্রি। এবার অবশিষ্ট কোণ, তাহলে এটা 70, এটা 70, এখানে 70 লিখে দিই। তাহলে ত্রিভুজ ABC এর কোণ BAC, তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয় আমরা জানি। তাহলে 180 ডিগ্রি থেকে প্রথম এই 70 ডিগ্রি বিয়োগ করলাম, তারপরে পরের 70 ডিগ্রি বিয়োগ করলাম, অর্থাৎ 180 ডিগ্রি থেকে 70 140 ডিগ্রি বিয়োগ করছি, তাহলে এটা পেলাম 40 ডিগ্রি। তাহলে ABC ত্রিভুজের কোণগুলো প্রথম BAC, অতএব কোণ BAC সমান 40 ডিগ্রি, কমা কোণ ABC সমান 70 ডিগ্রি ও কোণ ACB সমান 70 ডিগ্রি। তাহলে এই তিনটি কোণের মান আমরা পেয়ে গেলাম। আর এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।